এই প্রথম মহাত্মা গান্ধীর সফরসঙ্গী একজন মহিলা, যিনি মহাত্মা গান্ধীর পরিচিত মহিলাদের সকলের চেয়ে অন্যরকম এবং যার ঝুলিতে ইতিমধ্যেই বাংলায় রাজনৈতিক আন্দোলনের দীর্ঘ অভিজ্ঞতা। নমস্কার বন্ধুরা, আমার চোখে দেখা চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। দিনটি ছিল শনিবার, সকাল 9টা বাজে, 9 জানুয়ারি 1915। SS আরবিয়া বোম্বাই বন্দর ছিল। জাহাজ থেকে নেমে এলেন 46-এর এক খর্বকায় যুবক। প্রায় 20 বছর পরে আবার তল্পা গুটিয়ে দেশে ফিরে এসেছেন তিনি। পিছনে তার অবকুণ্ঠবতী স্ত্রী। সেই সকালে এই দম্পতির জন্য বেশ বড় একটা ভিড় জমেছে। তত্তর করে সিঁড়ি বেয়ে জাহাজ ঘাটায় নেমে জনতার ভিড়ে প্রায় বন্দী হয়ে গেলেন তিনি। বাইরে অপেক্ষামান মোটর অবধি পৌঁছবার আগেই মালায় মালায় তিনি প্রায় ঢেকে গেছেন। জনতার হর্ষধ্বনি আর অভিনন্দনের মধ্যে দিয়ে যুবক এবং তার স্ত্রীকে নিয়ে এগিয়ে চলল মোটর। তিনি আর কেউ না, তিনি মোহনদাস করমচাঁদ গান্ধী। এবার দেশের মাটিতে শুরু হলো তার কর্মকাণ্ড, যা চলেছিল পরবর্তী 33 বছর ধরে। 1915-তে ফেরার পর তিনি চষে বেরিয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্ত। প্রায় 5 বছর ধরে দেশের মানুষের নারীর সন্ধান করেছিলেন। তিনটি আন্দোলনের মাধ্যমে ভিত মজবুত করেছিলেন স্থানীয় সত্যাগ্রহ আন্দোলনের এবং দেশে তন্ন করে চষে বেড়াবার মধ্যে আলাপ হলো তার ঠাকুরবাড়ির মেয়ে সরলা দেবী চৌধুরানীর সঙ্গে। 1901-এর কংগ্রেস অধিবেশনে যদিও সরলাকে দেখেছেন মহাত্মা গান্ধী, তবু আলাপ জমে উঠল 1919-এর অক্টোবরে, যখন তিনি লাহোরে গিয়ে সরলা ও তার স্বামী রামভুজ দত্ত চৌধুরীর বাড়িতে অতিথি হলেন। গৃহকর্তাটি তখন জেলবন্দি, তবু সৎ ছেলেরা, শাশুড়ি ও ভৃত্যদের নিয়ে সরলার বড় সংসারে সাদরে গ্রহণ করল অতিথিকে। অপ্রতিরোধ্য এক আকর্ষণে জড়িয়ে পড়েছিলেন গান্ধী, যে তাগিদে আবার ফিরে এলেন 1920 সালের জানুয়ারিতে। লাহোর থেকে বেরিয়ে পড়লেন পাঞ্জাব, গুজরাটের প্রত্যন্ত গ্রামে। এবার তার যাত্রা সঙ্গিনী ছিল সরলা। হেঁটে হেঁটে দুজনে পেরিয়ে যাচ্ছেন একের পর এক গ্রাম। কৃষকরা অবাক হচ্ছে সরলার অভিজাত চেহারা, কথাবার্তায়। মাতাজি বলে তারা সম্বোধন করেছে স্বর্গের দূতির মতো এই নারীকে। এই প্রথম গান্ধীর সফরসঙ্গী একজন মহিলা, যিনি গান্ধীর পরিচিত মহিলাদের সকলের চেয়ে অন্যরকম এবং যার ঝুলিতে ইতিমধ্যেই বাংলার রাজনৈতিক আন্দোলনের দীর্ঘ অভিজ্ঞতা। কি ছিল দুজনের পারস্পরিক সম্পর্কে? নিছক রাজনৈতিক বন্ধুত্ব, রোমান্স নাকি যৌনতা? গান্ধীর পরিব্যাপ্ত জীবনের নানা পর্যায়ে সমাগত বহু নারীর সঙ্গে তার সম্পর্কের রসায়ন নিয়ে বিস্তর আলোচনা আছে। সরলার সঙ্গে তার সম্পর্কটির স্বরূপ বোঝার জন্য অন্যতম উপাদান সরলাকে লেখা গান্ধীর পত্রগুচ্ছ। আজ থেকে ঠিক 100 বছর আগে 51 বছরের প্রৌঢ় গান্ধী প্রায় প্রতিদিন নাগাড়ে চিঠি লিখতেন সরলাকে, যার থেকে তার জটিল মনস্তত্ত্বকে কিছুটা হলেও বোঝা সম্ভব। মহাত্মা গান্ধী স্পষ্ট লিখেছেন সরলা বিহনে কতটা কাতর বোধ করছেন তিনি। ভালোবাসা জানাতেও ভোলেননি চিঠির শেষে। সম্বোধনে এসেছে নৈকট্য। আমার প্রিয়তমা সরলার সঙ্গে হয়তো জন্মান্তরের সম্বন্ধ ছিল, তার এমনও ভেবেছেন চিঠির পরিসরে। চিঠিগুলি থেকে সন্দেহের অবকাশ নেই, সরলা সম্পর্কে গভীর এক আকর্ষণ বোধ করেছিলেন গান্ধী। সম্ভ্রান্ত পরিবারের বহু গুণান্বিতা, রাজনৈতিকভাবে সক্রিয় সরলা যখন নিজের স্বেচ্ছায় তুলে নিলেন খদ্দরের আদর্শ প্রচারের ভার, বিভিন্ন পার্টিতে রেশমের বদলে পড়ে যেতে শুরু করলেন মোটা খসখসে খদ্দরের অঙ্গাবরণ। দৃশ্যতই গান্ধী কিছুটা বিহ্বল ও বেসামাল হয়ে গিয়েছিলেন। বিশেষত একই সময়ে গান্ধীর আর এক স্নেহধন্যা শ্রমিক মেয়েদের নেত্রী অনুসূয়া সরাভাই যখন ওই মোটা কাপড় পরতে রাজি হননি কিছুতেই। পরম আহ্লাদে গান্ধী চিঠি লিখেছেন তার বহুদিনের সহযোগী হারম্যান ক্যালেনবাককে। আশ্চর্য এক রমণী রত্নের সন্ধান পেয়েছেন তিনি। তার সঙ্গে হারম্যানের আলাপ করাবার জন্য আর তর সইছে না তার। এই চিঠিতে সরলাকে স্পিরিচুয়াল ওয়াইফ বলে উল্লেখ করেছেন গান্ধী।
তিনি কি এভাবে বৈধতা খুঁজছিলেন নতুন পাওয়া সম্পর্কের? সরলার স্বামী রামভোজ কি ভেবেছিলেন এ সম্পর্কের বিষয়ে? তার হদিশ কোথাও নেই। তবে গান্ধীর পরিবার পরিজন ও অনুগামীরা অনেকেই সরলার এই বাড়বাড়ন্তে বিশেষ খুশি হননি। তার প্রমাণ অজস্র। ক্যালেন বাক্যে সরলার কথা বলেছিলেন যেমন উচ্ছ্বসিত ভাবে, সম্ভবত সেই ভঙ্গিতেই গান্ধী চিঠি লেখেন সুহৃদ রাজা গোপালাচারীকে, যাকে তিনি বলতেন দ্য কিপার অব মাই কনসেন্স। প্রত্যুত্তরে ফ্লেশ লাস্ট এসব শব্দে রাজা গোপালচারী তাকে রীতিমতো ভর্ৎসনা করেন কড়া ভাষায়, বুঝিয়ে দেন শয়তান ভর করেছে গান্ধীকে। তার স্নেহশীল ব্যবহারের সুযোগ নিয়ে তার দাক্ষিণীর অপব্যবহার করেছেন সরলা। ইংরেজি শিক্ষিকা আধুনিক মেয়েরা ছিল রাজাজির না পসন্দ। পশ্চিমী আদব কায়দায় দুরন্ত মোহিনী সরলার সঙ্গে তিনি তুলনা করেছিলেন প্রভাত সূর্যের মতো কস্তুরবার। পাঠকের মনে পড়তে পারে সূর্যমুখীর সঙ্গে কুন্দ নন্দিনীর বঙ্কিমী তুলনা। যাই হোক, এই ভর্ৎসনা পর গান্ধী আধ্যাত্মিক বিবাহের প্রস্তাব স্থগিত রেখেছিলেন। তবে সরলাকে তখনই ছাড়তে পারেনি। তার রাতের স্বপ্নে ঘুরে ফিরে এসেছেন সরলা। একটি চিঠিতে গান্ধী বলেছেন, পণ্ডিতজিকে যেমন করেছিলে তেমনই আমাকেও জাদু করেছে তুমি, এখনো আমার রাতের স্বপ্নে হানা দাও। গান্ধী তার স্ত্রীর চেয়ে হয়তো একটু বেশি স্পেস দিয়েছিলেন সরলাকে, কিন্তু এই সম্পর্ক সাম্যের জমিতে প্রতিষ্ঠিত ছিল না, অন্তত গান্ধীর মানুষে। গান্ধী উপলব্ধি করেছিলেন জাতীয়তাবাদী আন্দোলনের শক্তি স্বরূপিণী মাতাজি হয়ে ওঠার ক্ষমতা সরলার আছে। দেশ ও জাতির জন্য এই মহৎ কর্মযজ্ঞে ধীরে ধীরে নিজের ইচ্ছে মতো গড়ে পিটে খাঁটি সোনায় পরিণত করবেন সরলাকে, এমনই আশা ছিল তার। প্রতি চিঠিতে স্পষ্ট করে দিয়েছেন গান্ধী, দেশ গঠনের এই যজ্ঞে সামিল হওয়া রামভোজের সম্মতি সাপেক্ষ, যেমনটি পিতৃতান্ত্রিক সমাজের প্রত্যাশা, এবং শেষে রাজনীতির প্রাণকেন্দ্রে শক্তি স্বরূপিণী হয়ে আত্মপ্রকাশের প্রক্রিয়াটি চূড়ান্ত নিয়ন্তা গান্ধী স্বয়ং। তাই প্রতিটি চিঠির শেষে তিনি স্বাক্ষর করেছেন তোমার বিধানদাতা হিসেবে। একবারও এই অমোঘ উচ্চারণ থেকে একচুল বিচ্যুতি ঘটেনি। আর সরলা? রামচন্দ্র গুহর বই থেকে জানা যাচ্ছে 1920 অক্টোবরে আহমেদাবাদে গিয়ে তিনি গান্ধীর প্রতীক্ষায় কাটালেন অনেক দিন। গান্ধী তখন আসন্ন অসহযোগের জনসংযোগের জন্য পথে পথে ঘুরছেন। অদর্শনে অস্থির সরলা তখন স্নানঘরের নিভৃতিকে বেছে নেন অশ্রুমোচনের জায়গা হিসেবে। দেখা হলো না। অপেক্ষাক্লিষ্ট সরলা লাহোরে ফিরে গিয়ে লিখলেন গান্ধীকে, যদি ভালোবাসাই হয় আপনার মনের কথা, তবে সোজাসাপটা বলুন আমাকে মিস করছেন, বিচ্ছেদের যন্ত্রণা ভোগ করছেন আমারই মতো, অপেক্ষা করছেন সেই ভোরের জন্য যখন আমাদের আবার দেখা হবে। আর যদি প্রেম নাই থাকে তবে স্পষ্ট বলে দিন সে কথা। হাইয়ের মতো জ্বলে 1920 সালের শেষে হঠাৎই ফুরিয়ে গেল এই সম্পর্ক। প্রেম ও সংঘাতে দীর্ণ গান্ধী সরে গেলেন নিজস্ব কক্ষপথে, যা সরলার কক্ষপথ থেকে অনেক দূরে। বছরের শুরুতে পায়ের যন্ত্রণা ও নার্ভাস ব্রেকডাউনের যুগপৎ আক্রমণে বিপর্যস্ত যে মানুষটি প্রিয়তমা সরলাকে লেখেন, আই অ্যাম এ স্পেন্ট বুলেট, সেই কথাকে অপ্রমাণ করে তিনি আয়োজন করেছেন একের পর এক সুবিশাল কর্মযজ্ঞের। নেতৃত্ব দিতে আর দাঙ্গা মেটাতে ছুটে বেরিয়েছেন দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত, এবং জীবনের শেষ 15 বছরে আরও গভীরভাবে জড়িয়ে পড়েছেন যৌনতা সংক্রান্ত জটিল মনস্তাত্ত্বিক পরীক্ষা নিরীক্ষায়। সেই এক্সপেরিমেন্টের অংশ হিসেবে 30-এর দশকের শেষ দিক থেকে সেবাগ্রামের আশ্রমে মেয়েদের সঙ্গে এক শয্যায় শোয়ার প্রথা চালু করেন গান্ধী। ব্রহ্মচর্যের অস্ত্র ধোপে টেকেনি কিনা দেখতে। যে এক্সপেরিমেন্টে অংশ নিতে হয়েছিল গান্ধীর তরুণী ডাক্তার সুশীলা নায়ারকেও। 1944-এ কস্তুরবার মৃত্যুর পর সব দিক থেকেই আরও বিপর্যস্ত হয়ে পড়েছিলেন গান্ধী। রাজনৈতিকভাবে তখন সম্পূর্ণ প্রান্তিক অবস্থান তার, কোনো দলই তার কথা গ্রাহ্য করে না। শারীরিকভাবেও দুর্বল গান্ধীকে গ্রাস করেছে একাকিত্ব। এই অবস্থায় আবার যৌনতা বিষয়ক আত্মপরীক্ষা শুরু করলেন গান্ধী। 1946-এ নোয়াখালী পর্বেও নগ্ন অবস্থায় 19 বছর বয়সী সম্পর্কে নাতনি শয্যাসঙ্গী হতে লাগলেন 77-এর বৃদ্ধ। এই বিশ্বাস থেকেই যে যৌন তাড়না নিয়ন্ত্রণ করে আবার নৈতিক শক্তি ফিরে পাবেন তিনি।
ভাবলে আশ্চর্য লাগে। বিংশ শতকে মেয়েদের জাতীয় আন্দোলনে সামিল করার পথ দেখালেন যে মানুষটি, তিনি আবার ঠিক করে দিলেন ঠিক কোন ধরনের মেয়েরা কতখানি এবং কোন কাজে বাইরের জগতে অংশ নেবে। মেয়েদের যোগদানের পরিসর চিহ্নিত করে তিনিই তৈরি করলেন আধুনিক পিতৃতন্ত্রের নতুন শৃঙ্খল। নিজের যৌনতাকে পরখ করার নানা পরীক্ষাতেও মেয়েদের ব্যবহার করলেন খেলনার মতো। নিয়ন্ত্রকের স্ব আরোপিত ভূমিকা থেকে কখনোই তিনি নেমে আসতে পারলেন না, অথচ সুযোগ ছিল। 1906-এর বিলেত পাশের পর্বে গান্ধী নিজের চোখে দেখেছিলেন ভোটাধিকারের দাবিতে কীভাবে প্রচলিত দস্তুর ভেঙে হাউস অব কমন্সে গলা ফাটাচ্ছেন ইংরেজ মেয়েরা, সামান্য জরিমানা দিয়ে মুক্তির বদলে বেছে নিচ্ছেন গারদখানার স্বেচ্ছা নির্বাসন। সাফ্রেজিস্টের এই সরব হওয়া করে দেখানো লড়াইকে কুর্নিশ জানিয়ে ভূয়সী প্রশংসা করেন তিনি। কিন্তু ভারতীয়রা যাকে কালা কানুন বলতো, দক্ষিণ আফ্রিকার সেই বৈষম্যমূলক এশিয়াটিক ল অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স নির্দেশিকার প্রতিবাদে ইংরেজ সাফ্রেজিস্ট মহিলাদের উদাহরণ দিয়েও গান্ধী সংঘবদ্ধ হতে ডাক দেন শুধু পুরুষদেরই। মেয়েদের আন্দোলনে সামিল করার জন্য পাক্কা আরও 6 বছর ভাবতে হয়েছিল তাকে। 1913-তে 12 জন পুরুষের সহগামিনী হয়ে ফিনিক্স ফার্ম থেকে ট্রান্সভাল সীমান্ত অবধি রওনা হলেন 4 মহিলা, যাদের মধ্যে ছিলেন কস্তুরবা নিজেও। রামচন্দ্র গুহ যাকে বলেছেন অ্যান এক্সট্রাঅর্ডিনারি ট্রান্সগ্রেসিভ অ্যাক্ট ফর দ্য মিডল ক্লাস ইন্ডিয়ান উইমেন অব দিস টাইম। সীমান্ত পেরিয়ে যাবার লক্ষ্যে 107 বছর আগে সে ঐতিহাসিক যাত্রার প্রতীকী মূল্য ছিল অনন্য। গান্ধী নির্দেশিত পথে সেই প্রথম জয়যাত্রা, যা পরবর্তী 4 দশকে দুর্নিবার গতিতে এগিয়ে গিয়েছিল। গান্ধী এগিয়ে গিয়েছিলেন তার নিজস্ব সত্যের খোঁজে। রক্তাক্ত হতে হতে তার সেই পদচারণার বৈভবে কখনো কখনো ঢাকা পড়ে যায় তার সহগামিনীদের কথা। গান্ধীর যাত্রাপথ তাই নিঃসঙ্গ একলা পথিকের, যেখানে পিছনে পড়ে থাকা বিস্তৃতির পুঞ্জ পুঞ্জ মেঘ। সে পথে হাঁটতে গিয়ে সেই পথিকের আর মনে পড়ে না টলস্টয় ফার্মে চুল কেটে দেওয়ার মুহূর্তে সেই মেয়ে দুটির কি মনে হয়েছিল। গান্ধীর ডাকে মাতাজি হয়ে উঠতে না পেরে সরলার কি মনে হয়েছিল। গান্ধীর নগ্ন শয্যাসঙ্গী হওয়ার সুযোগ পেয়ে 19 বছরের মনুর কি হয়েছিল। একদা কাটা তারের ট্রান্সভাল সীমান্ত পেরোনো, পরবর্তী জীবনে স্বামীর উদাসীন্য পেতে অভ্যস্ত হয়ে যাওয়া অশিক্ষিত স্ত্রী কস্তুরবার 19 বছরের মনুর কি মনে হয়েছিল। একদা তারাকাটের ট্রান্সভাল সীমান্ত পেরোনো, পরবর্তী জীবনে স্বামীর ঔদাসীন্য পেতে অভ্যস্ত হয়ে যাওয়া অশিক্ষিত স্ত্রী কস্তুরবার মৃত্যু মুহূর্তে ঠিক কী মনে হয়েছিল। প্রতি মুহূর্তে বিস্মিত হতে হতে একাকী ভগ্ন স্বাস্থ্য নজ্জ দেহ সেই পথিক তার ষষ্ঠী সম্বল করে অনন্ত যাত্রায় পাড়ি দিয়েছিলেন। এখানেই ভিডিওটি শেষ। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।